স্বাগতম জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ানের মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার 19 এর লেকচার 3-তে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। দীর্ঘদিন পরে মূলত চ্যাপ্টার 19 এর উপরে আজকের লেকচার 3টা নিয়ে আসা, তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে এবং সামনে এক্সাম, যে কারণে আসলে চিন্তা করলাম যে এই ক্লাসটার যদি লেকচার 3টা আমি দিতে পারি সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদের অনেক উপকার হবে, যেটা আমি অলরেডি দেখেছি। সো আমি চেষ্টা করব এই চ্যাপ্টার 19 এর যে লেকচার 2 আমি অলরেডি আপলোড দিয়েছি সেই ধারাবাহিকতায় এই তোমাদের এক্সামের আগে মূলত লেকচার 3 এবং এর পরেও হয়তো আরও একটা লেকচার খুব দ্রুতই আমি আপলোড করতে পারি, যেখানে এই পুরো অধ্যায়টা আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করব কভার করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো আজকের লেকচার 3-তে আমরা মূলত এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং এক্সাম্পল সলিউশন করার চেষ্টা করব। তো তার আগে একটা কথা ক্লিয়ার তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যাপ্টারের লেকচার 1 এবং 2 দেখোনি, তোমরা প্লিজ আগে লেকচার 1 এবং 2 দেখে আসো, দেন তোমরা এই লেকচার 3টা দেখবা। তার কারণ হচ্ছে লেকচার 1 এবং 2-তে এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। যেই দুইটা লেকচার যদি তোমরা দেখতে পারো তাহলে আমি আশা করব এই আজকের লেকচার এবং পরবর্তী লেকচারগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। সো সেই জায়গা থেকে তোমাদেরকে একটা পরামর্শ থাকছে যে তোমরা লেকচার 1 এবং 2 আগে দেখে আসো। ওকে, সো আজকের লেকচার 3-তে আমরা মূলত যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই উপপাদ্য হচ্ছে থিওরাম 8। খেয়াল করো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকের লেকচার 3-তে মূলত প্রথমেই যে থিওরামটা আসলে আলোচনা করব সেটা হচ্ছে বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক। সো থিওরাম 8-এ তোমরা যেটা দেখছো যে দেখাও যে বিটা mn ইকুয়াল গামা m ইন্টু গামা n ডিভাইডেড গামা m প্লাস n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো এটার প্রমাণ করতে গেলে আমাদের মূলত আরও একটা উপপাদ্য সম্পর্কে জানতে হবে, যেই উপপাদ্যটি আমি লেকচার 2-তে করিয়েছি, অর্থাৎ থিওরাম 7। সো এই থিওরাম 7-এর যে থিওরাম 7টা মূলত সেটা আসলে আমাদের এই প্রশ্নটাতে প্রয়োগ করার জন্য লাগবে, যার জন্য তোমাদেরকে একটু বলে রাখি থিওরাম 7 অর্থাৎ উপপাদ্য 7 আমি করিয়েছি, সেই উপপাদ্যটা একটু অবশ্যই দেখে নিতে হবে। ওকে, সো দেন আসো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের বিটা mn ইকুয়াল টু গামা m ইন্টু গামা n ডিভাইডেড গামা m প্লাস n প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য মূলত আমরা যেটাতে শুরু করব অ্যাকচুয়ালি দেখো থিওরাম 8। ওকে, সো থিওরাম 8-এ আমরা প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে আমরা জানি আমরা যে গামা ফাংশন এবং বিটা ফাংশন, অর্থাৎ বিটা ফাংশনটা হচ্ছে ফার্স্ট অয়লারিয়ান আর গামা ফাংশনটা হচ্ছে সেকেন্ড অয়লারিয়ান, তাই না? সো এই ক্ষেত্রে আমরা মূলত এই প্রমাণটা করার জন্য শুরুতেই আমরা গামা ফাংশনের সূত্রটা আসলে নিয়ে শুরু করব। ওকে, তো গামা ফাংশনের সূত্রটা তোমরা সকলেই জানো যে গামা n ইকুয়াল টু, সো আমরা জানি, সো গামা n ও নিতে পারি, আমরা কি নিতে পারি, m ও নিতে পারি। ক্লিয়ার? তো আমরা মনে করো গামা m নিলাম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি হয়, সকলেই জানি আমরা, ই ইনভার্স x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু dx। তো এটা আমরা কিন্তু গামা ফাংশন অর্থাৎ সেকেন্ড অয়লারিয়ানের সূত্রটা হিসাবেই আমরা জানি, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। ওকে, সো দেন আসো, এখন আমাদের যে বিষয়টা নিয়ে আসলে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু ধরে নিতে হবে। ওকে, তো এই সলিউশনটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে। তো আমরা কি করব, x ইকুয়াল টু ধরলাম, আমরা একটা স্কেলার ফাংশন নিব সেটা হচ্ছে ল্যামডা, আমরা নতুন একটা চলক নিব সেটা হচ্ছে y। ওকে,
আমরা নতুন একটা স্কেলার ফাংশন নিব ল্যামডা। তোমরা এর জায়গায় অন্য যে কোনো কিছু নিতে পারো, কোনো প্রবলেম নাই। যেহেতু বইয়ে ল্যামডা দিয়ে করছে, আমরা ওটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি। তো খেয়াল করো, এখানে এখানে আমরা মূলত ওই স্কেলার ফাংশন অর্থাৎ ল্যামডার সাথে আমরা একটা নতুন চলক নিব, সেটা হচ্ছে ওয়াই। ওকে, সো তোমরা জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ফাংশনগুলোকে আসলে ধরে নিতে হয়, সেই ফাংশনগুলোকে কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। তো আমরা এটাকে কি করব? অন্তরীকরণ করব। তাহলে এটার অন্তরীকরণের জন্য আমরা যে বিষয়টা এখন ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে কার সাপেক্ষে আসলে অন্তরীকরণটা করব। তো আমরা এখানে এক্স এর সাপেক্ষেও অন্তরীকরণ করতে পারি, ওয়াই এর সাপেক্ষেও অন্তরীকরণ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেই আমরা আসলে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1, সো ল্যামডাটা হচ্ছে ধ্রুবক। এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাবো, ডিএক্সটা এই 1 এর সাথে গুণ করে দাও, ডিএক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই। ক্লিয়ার? ওকে, এখন এখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা ধরে নিলাম নতুন একটি ফাংশন, সেই জায়গা থেকে আমাদের লিমিটের মানগুলো অবশ্যই কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তো আমরা একটা ছক তৈরি করে নিতে পারি। তো আগেরটা ছিল আমাদের এক্স এর ফাংশন, আমরা পরে কি ধরে নিয়েছি? ওয়াই এর ফাংশন। ওকে, তো দেখো এখন মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এর আমাদের লিমিটটা কি ছিল? 0 টু ইনফিনিটি, অর্থাৎ আপার লিমিট হচ্ছে ইনফিনিটি এবং লোয়ার লিমিট হচ্ছে 0। তার মানে এখন এই জায়গাতে খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করতে হবে তোমাদেরকে। তো আমরা যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাবো একটু খেয়াল করে দেখো। আমরা যদি এখানে এক্স এর ভ্যালু 0 বসাই, ওকে, আমি একটু আলাদা জায়গায় তোমাদেরকে দেখাইতে যাচ্ছি, একটু খেয়াল করো। আমরা যদি এখানে দেখি এই যে x ইকুয়াল টু ল্যামডা ওয়াই, আমরা x এর জায়গায় কি বসাবো? আমরা x এর জায়গাতে 0 বসাবো প্রথমে। তাহলে y এর ভ্যালু কি হবে? 0 ডিভাইডেড ল্যামডা, অর্থাৎ এখানে 0 আসবে। তাহলে x এর ভ্যালু যখন 0, তখন y এর ভ্যালু কত হচ্ছে? 0ই হচ্ছে। ওকে, এন্ড আমরা যদি এই জায়গাতে x এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি বসাই, তাহলে y ইকুয়াল টু, সো ইনফিনিটি ডিভাইডেড কি হবে? ল্যামডা। সো ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় না, গুণ ভাগও করা যায় না। সো ইনফিনিটির সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি, বিয়োগ করি, গুণ অথবা ভাগ যেটাই করি না কেন, আমাদের সলিউশন হচ্ছে ইনফিনিটি। ওকে, আশা করছি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছ। সো আমরা এখানে ইনফিনিটির ক্ষেত্রে আমরা ওয়াই এর ভ্যালু কি পাচ্ছি? ইনফিনিটি পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে খুব ভালো করে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো। সো এখন চলো আমরা মূলত যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে 1 নাম্বার সমীকরণ তোমরা দেখছো, এই 1 নাম্বার সমীকরণে আমরা মূলত এই মানগুলো একটু বসানোর চেষ্টা করব। সো 1 নাম্বার সমীকরণে আমরা যদি দেখি যে গামা এম ইকুয়াল ইন্টিগ্রেশন, সো 0-র ক্ষেত্রে 0ই ছিল, ইনফিনিটির ক্ষেত্রেও আসলে কি আছে বলতো? ইনফিনিটি আছে, তাই না? এখানে আমাদের লিমিটের কোনো আসলে পরিবর্তন হয় নাই। তো সেই ক্ষেত্রে ই ইনভার্স, সো এক্স এর জায়গাতে কি বসাবো? এই যে ল্যামডা ওয়াই যেটা আমরা ধরে নিয়েছি। ওকে, এক্স এর জায়গাতে ল্যামডা ওয়াই টু দি পাওয়ার m মাইনাস 1, আর ডিএক্স এর পরিবর্তে আমরা মূলত যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ল্যামডা ইন্টু ডিওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে খুব ভালো করে আসলে ক্লিয়ার হয়েছো। ওকে, এখন আমরা আসলে কি করতে পারি দেখো, এখন আমরা যেটা করতে পারি এই জায়গাটা একটু আমরা সলিউশন করার চেষ্টা করব। কিরকম সলিউশন? সো ল্যামডা এম ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স ল্যামডা ওয়াই। সো এখানে সূচকের রুলস অনুযায়ী এই পাওয়ারটা ল্যামডার সাথেও নিতে হবে, ওয়াই এর সাথেও নিতে হবে। সো ইনটু ল্যামডা ইনটু হচ্ছে ডিওয়াই। আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে ক্লিয়ার। এখন তাহলে দেখো আমরা আসলে কি এখান থেকে পেতে পারি। সো ল্যামডা এম ইকুয়াল টু
ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স ল্যামডা ওয়াই। সো এখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? এখানে ল্যামডা কয়টা ল্যামডা গুণ অবস্থায় আছে বলতো? দুইটা ল্যামডা গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে যেহেতু দুইটা ল্যামডা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, সেই জায়গা থেকে আমরা সূচকের একটা রুলস জানি। আমরা খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। আমরা সূচকের রুলস কি জানি বলতো? যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, ভিত্তি যদি একই হয় আমাদের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। যেই কনসেপ্টগুলো আসলে আমরা 9-10-এ পড়েছিলাম, তাই না? সো সেই জায়গা থেকে আমি একটু বলি, আমরা এখানে মূলত যেটা পাচ্ছি, আমাদের কাছে দুইটা ল্যামডা গুণ অবস্থায় আছে। এই ল্যামডার উপর কোনো পাওয়ার নাই মানে কি আছে বলতো? 1 আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো কি হবে বলতো? যোগ হবে। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার, এই +1 এবং -1 কেটে যাবে। ক্লিয়ার? আশা করছি তোমরা এই জায়গাটা আসলে খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছো সুপ্রিয় শিক্ষার্থী। এখানে আমরা মূলত তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার m ইন্টু ওয়াই টু দি পাওয়ার m-1 ইন্টু হচ্ছে dy। আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে ক্লিয়ার হয়েছো। এখন আমরা এটাকে আসলে 2 নাম্বার সমীকরণ দিতে পারি। ওকে, এখন আমরা প্রথমে যেটা নিয়েছিলাম গামা m, এই জন্য এখানে কি হয়েছিল বলতো? m হয়েছিল। ঠিক একইভাবে এই সূত্রের কনভার্ট গুলো তোমাদেরকে আসলে বুঝতে হবে। কিরকম? যখন আমি গামা m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি সূত্রটা নিতে পারবো, তাহলে x এর উপরে আমাদেরকে এখানে যেহেতু m নিয়েছি এখানেও কি নিতে হবে? m নিতে হবে। আমি যদি এখানে n নেই, সো x এর উপরেও n-1 নিতে হবে। ক্লিয়ার? সো আমি যদি এখন এখানে ল্যামডা নেই, সেই ক্ষেত্রে কি হবে বলতো? ল্যামডা -1 ইন্টু dx। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। সো ওই কনসেপ্ট থেকে আমরা এই প্রমাণটি আসলে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমেই একটা স্কেলার ফাংশন ধরেছিলাম ল্যামডা, তাই না? সো আমরা এখন যেটা করব, এই m এর জায়গাতে আমরা, যেহেতু আমরা প্রথমে গামা m সমান সূত্রটা নিয়েছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এবার আমরা গামা n ধরি। তো প্রথমে যদি আমরা গামা n নিতাম, এই ক্ষেত্রে আমরা কি নিতাম বলতো? গামা m। ওকে, সো এইটাতে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো 0 টু ইনফিনিটি, আবারও আমরা গামা ফাংশনের সূত্রটাই নিতে চাচ্ছি। সো যেখানে ই এর উপরে কি নিতে হয়, আর একটা জিনিস তোমাদেরকে আমি লেকচার 1 এবং 2 তে বলেছি যে ই এর উপরে ইনভার্স x আছে, এখানে x থাকলে এখানেও x হবে, এখানে y থাকলে এখানেও কি হবে? y হবে। এখানে যদি z থাকে এখানেও কি হবে? z হবে। তার মানে আমরা যেহেতু নতুন একটা স্কেলার ফাংশন ল্যামডা নিয়েছি, তো এই জায়গাতে আমরা একটা ল্যামডা নিব। তাহলে কেন ল্যামডা নিচ্ছি? প্রমাণ মিলানোর জন্য। আমাদের একটা সিকোয়েন্সে তো আসতে হবে, তাই না? সো সেই জায়গা থেকে আমরা মূলত এখানে x নিয়ে আমরা একটা সূত্র প্রথমে ধরে নিয়েছিলাম। এখন আমরা ল্যামডা রিলেটেড একটা সূত্র তৈরি করার চেষ্টা করব। সো এখানে x থাকলে এখানেও x হয়, তার মানে এখানে ল্যামডা নিলে আমাকে এখানেও কি নিতে হবে? ল্যামডা নিতে হবে। সো এখানে m নিয়েছি, এখানে পাওয়ার কি হয়েছে বলতো? m হয়েছে। সেই ক্ষেত্রে এখানে পাওয়ার n, তার মানে এখানে কি হবে বলতো? পাওয়ার n-1 হবে। এন্ড আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো যে এখানে x, এখানেও আবার d এর সাথে কি আছে বলতো? x ই আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা x এর জায়গাতে ল্যামডা নিয়েছি, তাহলে এখানেও ল্যামডা, অবশ্যই d এর সাথে কি নিতে হবে বলতো? ল্যামডা নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই জায়গার ব্যাখ্যাটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে 3 নাম্বার সমীকরণ দিব। এখন আমাদের ফাইনাল সলিউশন গুলো চলে আসবে। দেখো, সো 3 নাম্বার যে সমীকরণটা আমরা যদি নিয়ে আসলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন এই 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ গুণ করা। কেন গুণ করব? কারণ ওই যে আমাদের গামা m ইন্টু গামা n আছে,
প্রমাণটা তোমরা খেয়াল করেছো? একটু ক্লিয়ার করি আমি, দাঁড়াও। আমাদের প্রমাণে কি বলছে বলতো, যে বিটা এম এন ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। ওকে, তো এখন একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো, এই জায়গা থেকে এই জায়গাগুলো আসলে তোমাদেরকে বেসিক ভাবে বুঝতে হবে যে গামা এম ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু হলো ডিএক্স। সো যখন এখানে এম, তখন এখানেও কি হয়েছে বলতো, এম হয়েছে। তার মানে আমরা যদি এরকম একটা ফরম্যাট তৈরি করতে পারি, সেই ফরম্যাটটা হচ্ছে ই ইনভার্স এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু ডিএক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো, এই জায়গাতে তোমরা ফোকাস করবা, এখানে এম আছে, এই জন্য এখানে কি হয়েছে বলতো, এম হয়েছে। তার মানে এখানে এবার এক্স এর উপর পাওয়ার কত, এম প্লাস এন, তার মানে গামা কি লিখতে পারবো, এম প্লাস এন লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই কনসেপ্টটাও আসলে ক্লিয়ার। সো এই ফরম্যাটটাই মূলত আমরা একটু তৈরি করব। ওকে, যেটা তৈরি করলে আমরা এই নিচের গামা এম প্লাস এন এর মতো একটা ভ্যালু পাবো, যেটা আমাদের আসলে প্রমাণে লাগবে। ওকে, এন্ড আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে বিটা এম এন রয়েছে, এই বিটা এম এন মানে কি, বিটা এম এন মানে কি, দেখো বিটা এম এন মানে আমরা থিওরাম 7-এ পড়েছি, আমরা থিওরাম 7-এ বিটা এম এন মানে কি পড়েছি, দেখো যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n ইন্টু হচ্ছে dy। ক্লিয়ার? ইকুয়াল টু আমরা আরেকটা ফরম্যাট জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n ইন্টু হচ্ছে dy। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো বিটা এম এন সমান এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুটাই সমান, যে কোনো একটা তৈরি করতে পারলেই আমরা বিটা এম এন লিখতে পারবো। তার মানে এখন আমরা যে 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ গুণ করব, গুণ করার পরে আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা তৈরি করা এন্ড এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা আসলে তৈরি করে নেওয়া। যেই দুইটা তৈরি করতে পারলে আমরা মূলত গামা এম প্লাস এন পাবো এবং বিটা এম এন পাবো। আশা করছি তোমরা এই জায়গাটা আসলে ক্লিয়ার হয়েছো। এখন চলো আমরা আসলে গুণটা দেখার চেষ্টা করি। তো খেয়াল করো, আমরা যদি সমীকরণ 2 এবং 3, সমীকরণ 2 ও 3 গুণ করে পাই, সমীকরণ 2 ও 3 কি করে পাই বলতো, গুণ করে পাই, তাই না? তো আমরা যদি সমীকরণ 2 এবং 3 গুণ করতে চাই, তাহলে বাম পাশের গুলো বাম পাশে গুণ করব, অর্থাৎ গামা এম ইন্টু গামা এন ইকুয়াল টু, তো গামা এম সমান যেটা ছিল আমরা লিখব ওই যে 2 নম্বর সমীকরণটা 0 টু ইনফিনিটি। তো তাহলে দুইটা ইন্টিগ্রেশন লিখতে হবে কিন্তু আমাদেরকে, ক্লিয়ার? 0 টু ইনফিনিটি। তো প্রথমে আমরা গামা এম এর মানটা আসলে লিখব, যেটা 2 নম্বর সমীকরণ ছিল, যে ই ইনভার্স ল্যামডা ওয়াই ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। আরেকটা কি ছিল বলতো, আরেকটা কি ছিল, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণটা, যে 3 নম্বর সমীকরণে ছিল ই ইনভার্স ল্যামডা, আমরা একটু পরে সাজিয়ে লিখবো, আমরা জাস্ট যা যা ছিল সবগুলো আমরা একটু লিখি, ডি ল্যামডা। ওকে, সো 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ আমরা জাস্ট গুণ করে দিয়েছি, ঠিক আছে? সো এই ইন্টিগ্রেশনটা তোমরা প্রথমে না লিখে তোমরা এখানেও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। সো লিখলেই হলো, সবগুলা গুণ অবস্থায় আছে। এখন সো এই অংশটা আসলে ঠিক থাকবে, এই অংশের আপাতত কোনো কাজ নাই, কারণ এটা আমাদের প্রমাণে আছে এবং প্রমাণের জন্য এটা রাখবো আমরা। ওকে, তাহলে এখন আমরা আসলে কি নিয়ে কাজ করব? এখন আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে, খুব ভালো করে এই জায়গাটা তোমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এখন যে কাজটা করব
আমরা এখন যে কাজটি করব সেই কাজটা হচ্ছে এই ফরম্যাটটা তৈরি করব, এই যে এই ফরম্যাটটা। ওকে, খুব ভালো করে এই জায়গাটা তোমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তাহলে প্রথমেই এই যে এই ফরম্যাটটা তৈরি করব। তাহলে এমন ভাবে আমরা এই ফরম্যাটটা সাজাবো যাতে এক্স এর উপরে আমাদের m প্লাস n আসে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা একটা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করি। তো এই ইন্টিগ্রেশনটা আমরা রাখবো, বাইরের ইন্টিগ্রেশনটা আমরা রাখি। এখন ভিতরে আমরা কোনগুলা নিয়ে কাজ করব বলতো? এখন ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ই ইনভার্স কয়টা আছে? দুইটা আছে। তো এই দুইটা আমরা একটু কাজ করে এক জায়গায় করার চেষ্টা করি। তো ই ইনভার্স ল্যামডা ওয়াই ভিত্তি একই হলে পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। ওকে, বুঝতে পারছো? আমি আশা করছি তোমরা বুঝছো। মানে ব্যাপারটা এরকম, ই ইনভার্স ল্যামডা ওয়াই ইন্টু ই ইনভার্স মাইনাস ল্যামডা। তো দুটার ভিত্তি যেহেতু একই, এই দুইটার ভিত্তি একটা নিয়ে পাওয়ার গুলো আসলে কি হবে? যোগ হবে। তো এর সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য প্লাস চিহ্ন না দিয়ে আমরা ডিরেক্ট কি দিব? মাইনাস দিব। ক্লিয়ার? আশা করছি তোমরা ক্লিয়ার। তো এর পরবর্তী লাইনে আমরা যেটা এইটুকুর সলিউশন দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলবো। কি কমন নিব? মাইনাস ল্যামডা। সো মাইনাস ল্যামডা যদি আমরা কমন নেই, আমরা যদি মাইনাস ল্যামডা যদি কমন নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো বলতো? y প্লাস 1। ক্লিয়ার? তো এই জায়গাটা আমরা একটু পরের লাইনে দেখাবো। ওকে, এখন আমরা ই ইনভার্সের কাজ করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে আর অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই যে y টু দি পাওয়ার m মাইনাস 1 দেখছো, y টু দি পাওয়ার m মাইনাস 1 দেখছো, এটার কাজ আমরা এখন আসলে করব না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদেরকে এই জায়গাতে নতুন একটা সিকোয়েন্সের আমি প্রশ্ন দেখাবো। খুব ভালো করে খেয়াল করো। এখানে যে ফরম্যাটটা আসলে আসবে সেই ফরম্যাটটা হচ্ছে এইরকম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই ইনভার্স ল্যামডা y প্লাস হচ্ছে 1। সো একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে, একটা জিনিস তোমাদেরকে এখানে খুব ভালোভাবে বুঝতে হবে। কি বুঝতে হবে? আমরা যখন গামা m সমান কি সূত্র লিখি বলতো? 0 টু ইনফিনিটি ই ইনভার্স x। ওকে, ই ইনভার্স x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে dx, এটা লিখি না? সো তোমাদেরকে একটা জায়গা বুঝতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু আমি বিস্তারিত তোমাদেরকে একটা লাইন দেখাবো যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এর উপরে এই যে x যে চলকটা দেখছো, এই চলকের আগে কি আছে? কিছু নাই, মানে একটা 1 আছে না? কথা কি আমার বুঝতে পারছো? এই চলকের আগে কিছু নাই মানে কি আছে বলতো? একটা 1 আছে। অ্যান্ড x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে আমি এই জিনিসটাই আসলে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে এই চলকটা মূলত আসলে কে? এখানে চলকটা মূলত আসলে কে? এখানে মূলত আমাদের চলক হচ্ছে x। কথা বুঝতে পারছো? এই জন্য এখানে কি লিখছি? x লিখছি। তার মানে চলক যেটা, ওই চলকটা এখানে নিয়ে আসতে হবে এবং ওর উপর একটা কি নিয়ে আসতে হবে বলতো? পাওয়ার নিয়ে আসতে হবে, তাই না? তাহলে সেই জায়গা থেকে এইটাকে আমরা আসলে কি লিখতে পারি? খেয়াল করো, এইটাকে আমরা এইভাবে না লিখে আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি। 0 টু ইনফিনিটি ই ইনভার্স y প্লাস 1 ইন্টু ল্যামডা। সো এখানে আমাদের এই যে x এর সাথে তুলনা করে দেখো, x টা হচ্ছে চলক, এখানে চলকটা হচ্ছে ল্যামডা। তার মানে ল্যামডার উপরে কোন একটা পাওয়ার লাগবে। সো ল্যামডার উপর যদি m প্লাস n মাইনাস 1, m প্লাস 1 মাইনাস m প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে চলককে ল্যামডা, সো ডি ল্যামডা তৈরি করতে হবে। এই জায়গাটা মনে হয় এখনো তোমরা আসলে ক্লিয়ার হওনি। আমি আবারও একটু বুঝাই যে ইন্টিগ্রেশন লেকচার 1 এবং 2 তে এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। আমি বিস্তারিত ক্লিয়ার কনসেপ্ট বলেছি। ই ইনভার্স, খুব ভালো করে খেয়াল করো, 1 ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু ডিএক্স। অর্থাৎ এই সূত্রের মূল কনসেপ্টটা হচ্ছে আমরা যদি
আমরা যদি এখানে 0 টু ইনফিনিটি ই ইনভার্স যে কোনো মান ইন্টু এক্স নিতে পারি, ওই এক্স এর উপরে আবার কি নিব বলতো, এখানে যদি আমরা এম প্লাস এন নেই তাহলে এক্স এর উপরেও এম প্লাস এন নিতে হবে, -1 তৈরি করতে হবে, মানে সূত্রের ফর্মুলাই হচ্ছে -1। দেখো এখানে -1 তৈরি করতে হবে, ইন্টু এখানে যেহেতু চলক এক্স, এখানেও কি হবে বলতো, ডিএক্স হবে। তাহলে সেই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা জায়গায় ক্লিয়ার করতে চাচ্ছি, তোমাদের মূল ফোকাস হচ্ছে এখানে -1 তৈরি করতে হবে এবং এখানে যে চলক এখানেও সেই চলকটা নিতে হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এখন ওই কনসেপ্ট থেকে যদি আমরা এখানে চিন্তা করি, দুইটা ল্যামডা নিয়ে আমরা কাজ করব। এই দুইটা ল্যামডা ভালো করে বুঝো, এই দুইটা, এই যে এখানে একটা ল্যামডা, এখানে একটা ল্যামডা, তো ল্যামডা ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ হয়, তো ল্যামডা টু দি পাওয়ার এম প্লাস এখানে হবে কি n-1। তো আমরা ওয়াইটা নিয়ে কাজ করব না, কেন? কারণ এখানে আমাদের মূলত চলক হচ্ছে ল্যামডা, এই জন্য এখানেও আমরা ই এর সাথে ল্যামডার সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। ওকে, এন্ড আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে ডি ল্যামডা ইনটু ইনটু আচ্ছা, ইন্টিগ্রেশনটা আমরা একটু রাখি, পরের লাইনে আমরা একটু আলাদা করব। ওকে, ইনটু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার m-1 ইনটু হচ্ছে dy, এগুলো একটু আমরা এইভাবেই রাখি। এর পরের লাইনটা এবার দেখো, তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হবা। সো গামা m ইনটু গামা n ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। সো এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সো আমরা নতুন একটা সূত্রের ফরম্যাট তৈরি করতে চাচ্ছি, 0 টু ইনফিনিটি ই ইনভার্স। সো এখান থেকে যদি আমরা মাইনাস ল্যামডা কমন নেই, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y প্লাস 1। তো মাইনাসটা আগে লিখলাম এবং ল্যামডাটা পরে লিখলাম। এখন তাহলে আমরা যে বিষয়টা এখন খেয়াল করব সেটা হচ্ছে, এখানে আমাদের চলক কে বলতো, চলক হচ্ছে ল্যামডা, তার মানে ল্যামডা টু দি পাওয়ার m প্লাস n মাইনাস হচ্ছে 1। দেখো আমাদের যে মূল কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে, আমাদের মূলত এখানে কোনো কিছু -1, কোনো কিছু -1 তৈরি করতে হবে। তো আমরা কোনো কিছু -1 তৈরি করেছি, তাহলেই কিন্তু আমরা ওই সূত্রের ফরম্যাটটা আসলে লিখতে পারবো। কথা কি বুঝতে পারছো? এখন এখানে চলক হচ্ছে ডি ল্যামডা, সো থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। সো y টু দি পাওয়ার m-1 ইনটু হচ্ছে dy। ক্লিয়ার? এখন তোমাদেরকে একটা সূত্র আমি আবার রিপিট করে দিতে চাই, রিমাইন্ড করে দিতে চাই। খেয়াল করো, যেই সূত্রটা আমরা লেকচার 1 এবং 2 তে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, আমি আরো একবার তোমাদেরকে রিপিট করতে চাচ্ছি। খেয়াল করো, যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি গামা m ইকুয়াল টু ই ইনভার্স kx, ই ইনভার্স kx ইনটু চলককে এখানে x টু দি পাওয়ার m-1 ইনটু হচ্ছে dx। সো এটা সমান কিন্তু আমরা লিখতে পারি গামা m ডিভাইডেড গামা m ডিভাইডেড, এটা কি আসলে ঠিক হইলো? জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গামা m ডিভাইডেড, আমরা যেটা লিখব সেটা হচ্ছে এখানে x এর সাথে কি আছে বলতো, k আছে, k টু দি পাওয়ার এখানে m এর জায়গাতে যেটা থাকবে সেটাই এখানে পাওয়ার হিসেবে বসবে। এটা আমরা সূত্র জানি, খুব ভালো করে এখানে খেয়াল করতে হবে। x এর সাথে যেটা থাকবে সেটা ডিভাইডেড হবে টু দি পাওয়ার x এর উপরে যেটা -1 এর সাথে থাকবে সেটাই হবে এখানে পাওয়ার হিসেবে। কথা কি বুঝতে পারছো? এখানে x এর সাথে যেটা থাকবে সেটার উপর টু দি পাওয়ার x এর উপরে এখানে -1 এর সাথে যেটা থাকবে সেটাই এখানে পাওয়ার হিসেবে হবে। ওকে, তাহলে এই কনসেপ্ট থেকে দেখো তো, k এর জায়গাতে কি আছে, y প্লাস 1 আছে, m এর জায়গাতে কি আছে বলতো, m প্লাস n আছে। তাহলে এটার কনসেপ্ট যদি তোমরা এটার সঙ্গে তুলনা করো, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে m ছিল এই জন্য গামা m হয়েছে, তাহলে গামা এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো m প্লাস n ডিভাইডেড k এর জায়গাতে কি আছে, এই যে y প্লাস 1 টু দি পাওয়ার এখানে m এর জায়গাতে m ছিল তাই এখানে m হয়েছে, এখানে ল্যামডার উপরে কি আছে -1 এর সাথে m প্লাস n আছে, এই জন্য এখানেও কি হবে m প্লাস n হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছো। এখন এই পর্যন্ত যদি তোমরা আসলে বুঝতে পারো তাহলে দেখবা আমাদের প্রায় সলিউশনটা আসলে হয়ে গেছে। কিভাবে? গামা এম ইন্টু গামা এন ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। তাহলে এখানে এই পুরো অংশটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা যেটা লিখতে পারবো সেই কনসেপ্টটা হচ্ছে গামা, তাহলে এখানে কি আছে? এম প্লাস এন ডিভাইডেড, এখানে চলকের সাথে কি আছে বলতো? কে এর জায়গাতে কি আছে? ওয়াই প্লাস 1 আছে, এবং মাইনাস 1 এর সাথে কি আছে বলতো? এম প্লাস এন। ক্লিয়ার? আশা করছি তোমরা ক্লিয়ার। ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছো। এখন ফাইনালি যদি আমরা এটার একটা সলিউশনে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে যেটা লিখবো, এই উপরের গামা এম প্লাস 1 এই সমানের এই পাশে যদি তোমরা নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে। অর্থাৎ গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড এই যে গামা এম প্লাস এন। তাহলে এখন একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো? আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ কি? বিটা এম এন তৈরি করে নেওয়া, তাই না? তাহলে এটা যদি এই পাশে ভাগ হয় তাহলে এটা উপরে দিই, কারণ ভগ্নাংশের সবসময় লবের সাথেই তো কোনো কিছু গুণ অবস্থায় থাকলে গুণ করতে হয়। তো ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে কোন বিষয়টাতে ফোকাস করতে হবে? যে বিষয়টাতে তোমরা ফোকাস করবা সেটা হচ্ছে, আমরা থিওরাম 7 থেকে জানি বিটা এম এন সমান ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু হচ্ছে ডিওয়াই। তার মানে এই ডান অংশটা যদি আমরা আসলে এই ডান ফরম্যাটটা যদি তৈরি করতে পারি তবেই কিন্তু আমরা এটা ইকুয়াল লিখতে পারবো বিটা এম এন। ক্লিয়ার? তাহলে দেখো এই ফরম্যাটটাই আমাদের আসলে তৈরি হয়েছে। সো 1 প্লাস ওয়াই আর ওয়াই প্লাস 1 একই কথা, কোনো প্রবলেম নেই। সো আমরা এখান থেকে লিখতে পারি যে গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন, তাই না? ইকুয়াল, তাহলে এই পুরা ফরম্যাটটা ইকুয়াল আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে বিটা এম কমা এন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ফাইনালি আমরা আসলে লিখতে পারি যে অতএব বিটা এম এন ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের মূলত কাঙ্ক্ষিত প্রমাণ, যেটা বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার 1-এ আমরা প্রথমেই যে এক্সাম্পলটি, যে উপপাদ্যটি আসলে সলিউশন করলাম, আশা করছি তোমরা এই সম্পূর্ণ উপপাদ্যটির সলিউশন খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছে। তো এবার চলো আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম অথবা এক্সাম্পল সলিউশন করার চেষ্টা করি। তাহলে এখন আমরা যে উপপাদ্যটি সলিউশন করব সেই উপপাদ্যটি হচ্ছে আমরা থিওরাম 8 সলিউশন করলাম মূলত। এবার আমরা থিওরাম 9 সলিউশন করব। দেখো এই থিওরামটাও মোস্ট ইম্পর্টেন্ট। সো প্রথমে একটা কথা বলে রাখি, এই প্রত্যেকটা থিওরাম আমি আমার জায়গা থেকে যেটা পরামর্শ দিব, যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে এই প্রত্যেকটা থিওরাম সূত্র হিসাবে তোমরা মুখস্থ রাখবা। কারণ এই থিওরামের সূত্রগুলা যখন তোমরা দ্বিতীয় বর্ষে যাবা, দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস যখন করতে হবে, তৃতীয় বর্ষে যারা গণিত বিভাগে আসো তাদের জন্য আসলে খুবই প্রয়োজন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে যে কোনো ক্যালকুলাসের অংশে। সুতরাং মুখস্থ রাখবা। অ্যান্ড এই যে আমরা উপপাদ্যগুলো আমরা লেকচার 1 থেকে লেকচার 2 এবং লেকচার 3, আজকের লেকচার 3 আমরা যে উপপাদ্যগুলো দেখলাম, এই প্রত্যেকটা উপপাদ্য আসলে সূত্র হিসেবে মুখস্থ রাখতে হবে।
মূল কথা হচ্ছে যে প্রশ্নটা আর কি, প্রথম অংশটা, প্রশ্নটা সূত্র হিসেবে যদি মুখস্থ রাখো, অ্যান্ড মূলত এগুলো তো আসলে সূত্র হিসেবেই তো আসলে মুখস্থ রাখতে হবে, তাই না? যেগুলো মুখস্থ রাখলে এই অধ্যায়ের যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো আমরা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবো, খুব ভালোভাবেই সলিউশন করতে পারবো। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে এবারে আমরা উপপাদ্য 9 সলিউশন করব। সো তোমরা দেখতেই পাচ্ছ উপপাদ্য 9 কতবার আসলে বোর্ডে আসছে। সুতরাং এই প্রশ্নটি সলিউশন করতে হলে আমাদেরকে মূলত বিটা ফাংশন অর্থাৎ ফার্স্ট অয়লারিনের যে সূত্রটা রয়েছে সেটার সাহায্য নিতে হবে। ক্লিয়ার? চলো আমরা সেই সূত্র ব্যবহার করে আমরা এই প্রবলেমটি আসলে সলিউশন করার চেষ্টা করি। খেয়াল করো, তাহলে এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমাদের প্রথমেই থিওরাম 9, তাহলে আমাদেরকে লিখতে হবে যে আমরা জানি, তাহলে আমরা কি জানি বলতো? বিটা এম কমা এন ইকুয়াল টু, সূত্রটা কি বলতো? বিটা এম কমা এন ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 into হচ্ছে dx। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুব ভালো করে একটা বিষয় তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বিটা এম এন। দেখো প্রথমে এম আছে, পরে কি আছে বলতো? এন আছে। তাহলে এখানে এক্স এর উপরে প্রথমে এম পাওয়ার নিতে হবে, 1 মাইনাস এক্স এর উপরে এন পাওয়ার নিতে হবে। তাহলে প্রথমে যদি আমি এন লিখতাম, পরে যদি আমি এম লিখতাম, তাহলে এখানে আমরা এন লিখব, এখানে আমরা এম লিখব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন এই সূত্র দিয়ে আমাদের উপপাদ্য 9টা যদি আমরা প্রমাণ করতে চাই, সেই ক্ষেত্রে উপপাদ্য 9 কিন্তু আমাদের কি আছে? সাইন এবং কজ আছে প্রমাণে, লেফট হ্যান্ড সাইডে, তাই না? তাহলে সাইন এবং কজ আমরা আসলে কোত্থেকে পাবো? আমরা মূলত আসলে ধরে নিব। ওকে, তাহলে কি করব? আমরা প্রথমেই ধরে নিব। তাহলে লিখতে হবে লেট অথবা ধরি লিখবা। ধরি x ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিতে হবে। ওকে, সো আমরা চাইলে x ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা ধরে নিয়েও অঙ্কটা সলিউশন করতে পারি। ওকে, সো আমরা কি করব? যে কোনো একটা সিকোয়েন্সে আসলে অঙ্কগুলো করব। তো আমরা x ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা ধরে নিলাম। তাহলে তোমরা সকলেই জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো ফাংশনকে ধরে নিতে হয়, তাহলে সেই ফাংশনগুলোকে কি করা লাগে? অন্তরীকরণ করা লাগে, তাই না? তাহলে এখন আমরা কি করব বলতো? এই যে সাইন স্কোয়ার দেখছো, এটাকে আমরা আসলে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? আমরা এক্স এর সাপেক্ষেও করতে পারি, থিটার সাপেক্ষেও করতে পারি। ওকে, সো আমরা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্স কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে ডিএক্স বাই ডি থিটা। আর সাইন স্কোয়ারকে কি লিখতে হবে? অল স্কোয়ার আকারে লিখতে হবে। ওকে, সো আমরা যদি এই অংশটাকে অন্তরীকরণ করতে চাই, আমাদের আসলে কোন সূত্র এখানে প্রয়োগ করতে হবে? তাহলে মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এর যদি কোনো পাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমাদের এভাবে অল পাওয়ার হিসাবে তৈরি করে নিতে হবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সবসময় প্রয়োগ করব। ক্লিয়ার? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তোমরা সকলেই জানো যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ এন এক্স এন মাইনাস 1। তাহলে ডিডিএক্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? নিঃসন্দেহে 2x হবে। নিঃসন্দেহে কি হবে বলো তো? 2x হবে। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে যদি 2x হয়, সাইন স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 2 সাইন থিটা। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে এখানে ডি এর সাথে কি ছিল? এক্স। এখানেও কি ছিল? এক্স। সো এক্স এর সাপেক্ষে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র চিন্তা করতে পারি। তবে এখানে কি এক্স আছে? না, এক্স এর জায়গায় কি আছে বলো তো? সাইন থিটা আছে। তাহলে সাইন থিটাকে মনে মনে আমরা কি কল্পনা করব? এক্স কল্পনা করে নিব। তাহলে যেহেতু আমরা সাইন থিটাকে এক্স কল্পনা করে নিয়ে অন্তরীকরণ করলাম, সেই জন্য এই সাইন থিটাকে আবারও অন্তরীকরণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে যেটা মূলত পাবো সেটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু
cos থিটা। ক্লিয়ার? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে dx এর একটা ভ্যালু বের করা। তাহলে dx ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 sin থিটা ইন্টু cos থিটা, এই d থিটা এই পাশে গুণ হয়ে গেলে কি হবে ইন্টু d থিটা। আশা করি ক্লিয়ার। সো এই কাজটাই আমরা আসলে এখানে দেখাবো। তাহলে x কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে d থিটা হবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2 sin থিটা। এখন sin থিটা তো আসলে x নয়, ওটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে cos থিটা। তাহলে অতএব dx ইকুয়াল টু 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা, আর d থিটাটা গুণ হয়ে গেলে কি হবে বলো তো, d থিটা হবে। ওকে, আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিটের মানটা আমাদেরকে আসলে বের করে নিতে হবে। ওকে, সো ধরে নিলে অবশ্যই লিমিটের মানগুলো পরিবর্তন করে নিতে হবে। তাহলে আগের ফাংশন ছিল x, আমরা কিতে ধরে নিচ্ছি, থিটা ধরে নিয়েছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে x এর ভ্যালু ছিল একটা 0, মানে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে 0। সো 0 এবং 1 এর ক্ষেত্রে থিটার মানটা আসলে আমরা কিভাবে বের করব? খুব ভালোভাবে এই জায়গাটার সলিউশন বুঝতে হবে। খেয়াল করো, আমরা ওই যে ধরে নিলাম x ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, এই জায়গাতে মূলত আমরা x এর মান একবার 0 বসাবো, একবার x এর মান আমরা 1 বসাবো। বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমরা ওই কাজটাই করতে চাই, সেই ক্ষেত্রে দেখো সাইন স্কয়ার থিটা, x এর মান আমরা প্রথমে 0 বসাই, তাহলে সাইন স্কয়ার পার করে দিলে কি হবে, √0, মানে কি 0ই হবে। তাহলে সাইন থিটা এই পাশে যেহেতু আছে, আমাদেরকে সাইন নিয়েই চিন্তা করতে হবে। তাহলে সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে অর্থাৎ থিটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে বুঝতে পারছো। ওকে, দেন আসো আমরা এবার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু x এর জায়গায় 1 বসাবো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু স্কয়ার পার হয়ে গেলে কি হবে, √1। তো √1 মানে কি 1, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান 1 বলো তো, সাইন কত ডিগ্রির মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ সাইন এবং সাইন উঠে গেলে থিটা ইকুয়াল টু আমরা কি পাবো, π/2 পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই আসলে ক্লিয়ার হয়েছো। ওকে, এবার তাহলে 0 এর ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 0, 1 এর ক্ষেত্রে আমরা পেয়েছি হলো π/2। ক্লিয়ার? এখন আসো আমরা এখন এই যে বিটা ফাংশনের সূত্রটা আমরা নিলাম, এই জায়গাতে এখন আমরা একটু মান বসাবো। তাহলে আপার লিমিট 1 এর পরিবর্তে আমরা পেয়েছি π/2, 0 এর পরিবর্তে আমরা 0ই পেয়েছি, x এর পরিবর্তে তাহলে আমরা লিখব সাইন স্কয়ার থিটা 1 মাইনাস x এর জায়গাতে আমরা কি লিখব, মানে যেখানে যেখানে x আছে সেখানে আমরা সাইন স্কয়ার থিটা বসিয়ে দিব, n-1 ইনটু, তাহলে dx মানে কি বলতো, এখানে লিখি 2 sin থিটা ইনটু cos থিটা ইনটু হচ্ছে d থিটা। আশা করছি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। ওকে, দেন আসো ইন্টিগ্রেশন 0 টু π/2। তাহলে এখানে এখন আমরা কি করতে পারি, এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পাওয়ার দেখছো, পাওয়ারে কি হয়, এই পাওয়ার এবং এই পাওয়ারটা কি হবে, গুণ হবে। 2 এবং m-1 গুণ অবস্থায় পাওয়ারে গুণ হয়, আমরা সূচকের রুলস অনুযায়ী জানি, ক্লাস 9-10 পড়েছি এগুলা বেসিক। সো 2টা গুণ করে দিলে 2 আর m আর 1 এর সাথে গুণ করলে sin টু দি পাওয়ার 2m মাইনাস 2টা m এর সাথেও গুণ হবে, 1 এর সাথেও গুণ হবে, 2m-2 থিটা ইনটু এখানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে আমরা কি জানি বলো তো, 1 মাইনাস সাইন স্কয়ার মানে আমরা জানি হচ্ছে cos স্কয়ার থিটা, তার উপরে পাওয়ার n-1 থাকলো ইনটু 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু d থিটা। তাহলে ইন্টিগ্রেশন 0 টু π/2, ইন্টিগ্রেশন 0 টু π/2 sin টু দি পাওয়ার 2m-2 থিটা ইনটু cos টু দি পাওয়ার, এখানেও পাওয়ারে কি হবে, গুণ হবে, তাহলে 2n এর সাথেও গুণ হবে, 1 এর সাথেও গুণ হবে, তাহলে 2n-2 থিটা ইনটু 2 sin থিটা ইনটু হচ্ছে cos থিটা ইনটু d থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছো।
এখন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আবারও একটু সূচকের রুলসগুলা ব্যবহার করে এই এত বড় রাশিটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। তাহলে কিভাবে আমরা ছোট করার চেষ্টা করব একটু খেয়াল করো। আমরা এর পরের যে লাইনটা আসলে দেখব সেই লাইনটার সলিউশন হচ্ছে এরকম। আমি একটু আলাদা জায়গায় তোমাদেরকে দেখাই, খেয়াল করো। মনে করো তোমার কাছে x⁻2m - 2 আছে ইন্টু তোমার কাছে আরেকটা x আছে। খুব ভালো করে এই সলিউশনটা বুঝতে হবে। সো এই x এর কোনো পাওয়ার নাই মানে কি আছে? 1 আছে। তাহলে ভিত্তি একই হলে পাওয়ার কি হয় আমরা জানি, যোগ হয়। তাহলে 2m - 2 + 1, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো x⁻2m - 2 + 1 মানে কি -1। আশা করি তোমরা এই জায়গাটা অন্তত বুঝছো। ওকে, এই জায়গাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এটার সঙ্গে আমরা একটু তুলনা করব এইটার sin2m - 2θ ইন্টু sin θ। সো x এর জায়গাতে তোমরা sin θ চিন্তা করো, x এর জায়গাতে তোমরা sin θ চিন্তা করো। তাইলে কি হবে? এখানে সাইনের কোনো পাওয়ার নাই মানে কি আছে? 1 আছে। তাহলে এই একই সিস্টেমে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে না? ইকুয়াল টু আমরা কি পাবো? sin2m - 1θ। কথা কি বুঝে গেছে? আশা করি খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছো। এর থেকে সহজভাবে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি জানি না আর অন্য কেউ এর থেকে সহজভাবে আসলে ব্যাখ্যা দিতে পারবে কিনা। খুব ভালোভাবে এই জায়গাগুলা বেসিকগুলা খুব স্ট্রং করে বুঝতে হবে, স্ট্রং করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মানটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। খেয়াল করো। সো ইন্টিগ্রেশন 0 টু π/2। সো তাহলে এই যে sin 2m - 2θ আর এবং এই যে sin θ, খেয়াল করো খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। আচ্ছা একটা কাজ করি, এই যে 2 দেখছো এই 2টাকে আমরা একটু বাইরে রাখি। এই 2 এর কোনো কাজ নাই আপাতত। ওকে, এই 2টাকে আমরা বাইরে রাখলাম। তাহলে এই যে সাইন এবং এই সাইন, এই দুটার সলিউশন কি পেলাম? sin2m - 1θ। ক্লিয়ার? একইভাবে এই যে cos এবং এই cos ওই একইভাবে সলিউশন করে আমরা কি পাবো? cos2n - 1θ ইন্টু হচ্ছে dθ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছ। তাহলে এবার আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই মানটা আসলে কি সমান পেলাম বলো তো? এটা কি সমান পেলাম? এটা তো আসলে বিটা mn এর ভ্যালু ছিল, বিটা mn সমান ভ্যালু ছিল, তাই না? তাহলে এটাকে আমরা মূলত 1 নং সমীকরণ দিয়ে ফেললাম। ওকে, সো এবার আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে এই যে 2m - 1 এবং 2n - 1 এটা সমান আমরা p ধরবো, এটা সমান আমরা q ধরবো। কেন? কারণ আমাদের প্রমাণটার দিকে তোমরা যদি একটু তাকাও, প্রমাণের লেফট হ্যান্ড সাইডে sin⁻p⁻θ আছে, cos⁻q⁻θ আছে। তো আমাদেরকে তো p এবং q নিয়ে আসতে হবে, তাই না? তাহলে সেই জায়গা থেকে এখন এর পরের স্টেপটা হবে আমাদের এরকম। খেয়াল করো, এর পরের স্টেপটা হবে ওকে, এর পরের স্টেপটা হবে ধরি 2m - 1 = p। তাহলে এটা সমান আমরা p ধরবো এবং 2n - 1 সমান আমরা q ধরবো। তাহলে এখান থেকে এখন আমাদের কাজ হচ্ছে, মনে রাখবা -1 পার করে দিলে +1 হবে। আমাদের m এর একটা মান দরকার। ওকে, m এর মানটা আমরা বের করে নেব। বুঝতে পারছো m এর মান কেন দরকার? তোমরা এমনি বুঝতে পারবে একটু পরেই। দেখো এখান থেকেও তাহলে একইভাবে 2n এর মানটা বের করে নাও। -1 ওই পাশে গেলে কি হবে? +1, অর্থাৎ n = q + 1 ডিভাইডেড হচ্ছে 2। ক্লিয়ার? আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
আমাদের মূলত যে 1 নাম্বার সমীকরণটা ছিল, খুব ভালো করে বুঝতে হবে এখানে, 1 নাম্বার যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাতে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার সমীকরণটা একটু লিখি, যে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি পাই, যে বিটা mn ইকুয়াল টু বিটা mn ইকুয়াল ইন্টিগ্রেশন, এখানে কিন্তু 2 একটা ইনটু অবস্থায় ছিল, মনে আছে? একদম 1 নম্বর সমীকরণ 2 একটা ইনটু অবস্থায় ছিল, 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। এই 1 নম্বর সমীকরণে খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। এই 1 নম্বর সমীকরণটাতে বিটা mn মানে কি, বিটা mn মানে কি বলতো? বিটা mn মানে আমরা লিখতে পারি, একটা কাজ করি তোমাদেরকে, বিটা mn মানে এই মানটা একটু তোমাদেরকে বলে দেই। এই অংশটা একটু আমি বাম পাশে লিখতেছি। সো 2 ইন্টু, সো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, তাহলে সাইন, তাহলে 2m মাইনাস 1 মানে কি ধরে নিয়েছি, p, সাইন টু দি পাওয়ার p থিটা ইন্টু cos টু দি পাওয়ার q থিটা, ওকে, ইন্টু হচ্ছে d থিটা ইকুয়াল বিটা mn। কি বললাম? বিটা mn। তাহলে বিটা mn মানে আমরা আসলে সূত্রটা কি জানি বলো তো? তোমরা খুব ভালো করে এই জায়গাটা জানো, বিটা mn মানে আমরা এখানে যদি মানটা বসিয়ে দেই, বিটা m এর মান কি বলো তো? ওই যে m এর মান হচ্ছে p প্লাস 1 ডিভাইডেড 2, n এর মান হচ্ছে q প্লাস 1 ডিভাইডেড 2। ক্লিয়ার? আশা করছি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। আমরা শুধু কি করছি, এই ডান অংশটা বাম পাশে লিখছি, বাম অংশটা ডান পাশে লিখছি, ওকে। দেন আসো, সো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার p থিটা ইন্টু cos টু দি পাওয়ার q থিটা ইন্টু হচ্ছে d থিটা, ওকে। তাহলে ফাইনালি এখানে আমরা একটা কাজ করব। এখানে আমরা কোন কাজটা করব সেটাই একটু তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করব, খেয়াল করো। সো মনে রাখবা, আমরা থিওরাম 8-এর এই লেকচারেই কিন্তু আমরা প্রথমেই যে উপপাদ্যটা আসলে সলিউশন করেছি সেটা ছিল বিটা mn ইকুয়াল টু গামা m ইন্টু গামা n ডিভাইডেড গামা m প্লাস n। এটা কিন্তু আমরা থিওরাম 8-এ প্রমাণ করেছি, তার মানে এটা সূত্র হিসেবে মনে রাখবো। সো m এর জায়গাতে যেটা থাকবে, এই গামা m এর জায়গাতেও সেটা বসবে, n এর জায়গাতে যেটা থাকবে সেটাও তাই বসবে। তাহলে বিটা p প্লাস 1 ডিভাইডেড 2 কমা q প্লাস 1 ডিভাইডেড 2 সমান আমরা কি লিখতে পারবো? m এর জায়গায় বসাও p প্লাস 1 ডিভাইডেড 2, q প্লাস 1 ডিভাইডেড 2। কথা কি বুঝে গেছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে গামা m এর জায়গায় বসবে p প্লাস 1 ডিভাইডেড 2, n এর জায়গায় বসবে q প্লাস 1 ডিভাইডেড 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করছি তোমরা এইটুকু বুঝছো, ওকে। এখন এই কাজটাই আমরা এখন এখানে করব। তাহলে বিটা mn এর সূত্র গামা m, তাহলে m এর জায়গায় কি লিখবো? p প্লাস 1 ডিভাইডেড 2 গামা n q প্লাস 1 ডিভাইডেড 2 মানে n এর জায়গাতে ডিভাইডেড গামা m প্লাস n অর্থাৎ p প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস q প্লাস 1 ডিভাইডেড 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই পর্যন্ত আসলে ক্লিয়ার। এখন ফাইনালি যদি আমরা এটার অ্যান্সার দেখতে চাই, আসলে দেখতে চাই, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করো। আমরা যদি ফাইনালি এটার অ্যান্সারটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার p থিটা ইন্টু cos টু দি পাওয়ার q থিটা ইন্টু d থিটা ইকুয়াল টু, উপরে কোনো কাজ করব না আমরা, গামা p প্লাস 1 ডিভাইডেড 2 গামা q প্লাস 1 ডিভাইডেড 2 ডিভাইডেড নিচে কি হবে?
এই যে এখানকার যে 2টা ছিল, আমরা এই 2টা ওই পাশে ভাগ করে দিব, তাহলে ওই পাশে ভাগ হয়ে যাবে 2 ইন্টু গামা। এইটুকুর লসাগু কি হবে বলো তো? এই যে ভিতরের লসাগু, আমি একটু বাইরে করাচ্ছি, সাইডে করাচ্ছি, এই লসাগুটা আমি একটু সাইডে করাচ্ছি, দেখো p প্লাস 1 ডিভাইডেড 2 q প্লাস 1 ডিভাইডেড 2। সো লসাগু কত হবে? 2। লসাগু 2 হবে, 2 2 কেটে গেলে p প্লাস 1, এই 2 2 চলে গেলে q প্লাস 1, তার মানে ফাইনাল অ্যান্সার হচ্ছে p প্লাস q প্লাস 1 এবং 1 যোগ করলে 2 ডিভাইডেড হচ্ছে 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এইটা বুঝতে পারছো। তাহলে এইটার সলিউশন আমরা লিখতে পারি p প্লাস q প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 2। সো এটিই ছিল আমাদের মূলত কাঙ্ক্ষিত থিওরাম 9 এর প্রমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার 3তে আমরা যে দুইটা থিওরাম আলোচনা করলাম, থিওরাম 8 এবং 9, আশা করছি তোমরা খুব ভালোভাবেই এর সম্পূর্ণ সলিউশন বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে এই চ্যাপ্টারেরই ফোর্থ লেকচার নিয়ে, 4 নাম্বার লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।